গণভোট হলে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে সংসদ। জাতীয় নির্বাচনের দিন আয়োজনে কমবে খরচ, সই করবে বাকি দলগুলো, আশা বিএনপি নেতা সালাউদ্দিনের। নির্বাচন আয়োজনে তোড়জোড় ইসির, সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সব বিভাগের সঙ্গে কমিশনের বৈঠক। ভোটের পরিবেশ ও কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আলোচনা। পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হত্যা, পুলিশের হেফাজতে টিউশন ছাত্রী। 24 ঘন্টার মধ্যে জড়িতরা গ্রেফতার না হলে থানা ঘেরাও কর্মসূচি। কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ, 20% বাড়ি ভাড়া সহ ভাতা বাড়ানোর দাবিতে অনড় অবস্থান। দাবি আদায় ছাড়া রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি। এবং দফায় দফায় হামলার পর গাজায় যুদ্ধবিরতি পুনর্কার্যকরের ঘোষণা ইসরায়েলের। দখলদারদের হামলায় কাশেম ব্রিগেডের কমান্ডার সহ নিহত 42 ত্রাণবাহী ট্রাক প্রবেশেও নিষেধাজ্ঞা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। জুলাই জাতীয় সনদ সই না করা দলগুলো স্বাক্ষর করবে বলে আশাবাদী বিএনপি। এ নিয়ে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের দিন গণভোট হলে রাষ্ট্রের ব্যয় কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। গণভোট হলে নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে বলেও মনে করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। দীর্ঘ 7 মাসের বৈঠকে ঐক্যমত্য কমিশনের দেয়া 84টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনের পর সই হয় জুলাই জাতীয় সনদ। নানা আলোচনা আর মত দ্বিমতের পরও 26টি দল স্বাক্ষর করে ঐতিহাসিক রাজনৈতিক এই দলিলে। সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন, কেউ সনদে সই না করলেও জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। তবে সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের আশ্বাসে নির্ধারিত সময়ের মধ্যেই সনদে সই করবেন বাকিরা। তারা স্বাক্ষর করবেন না এরকম কোনো অবস্থান প্রকাশ করেনি, বলেছে সনদে কি আছে দেখে তারপরে তারা স্বাক্ষর করবেন। আমি আশা করি তারা সময় করে স্বাক্ষর করবেন, সে স্বাক্ষর করার সুযোগটা আছে। আমি মনে করি সেটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সনদ নিয়ে গণভোটের বিষয়ে একমত সব দল। দুটি দল ছাড়া সবাই চায় জাতীয় নির্বাচনের দিনই হোক গণভোট। সালাউদ্দিন আহমদ মনে করেন, একই দিন গণভোট হলে রাষ্ট্রীয় খরচ কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটা একটি ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। সেটা বাস্তবায়নের জন্যেই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ এবং সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্যেই গণভোট আয়োজন করতে হবে, সেই বিষয়েও আমরা সবাই একমত। দুই একটি রাজনৈতিক দল বলছে যে আগে হতে হবে, সেটা আগে হওয়াটা যৌক্তিক নয়। এখন সেই সময় নেই, বরং জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে গণভোটের জন্য একটা ব্যালট থাকলে তাতে ভোটার টার্নআউট বেশি হবে। কোনো দাবি তুলে কেউ নির্বাচন বিলম্বের চেষ্টা করলে তা বিএনপি মানবে না বলেও সাফ জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাতে পারি না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক করতে সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সব বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে এই মত বিনিময় সভা শুরু হয়। সভায় অংশ নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধি। আছেন বর্ডার গার্ড, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, জিডিএফআই, এনএসআই, র্যাব ও স্পেশাল ব্রাঞ্চের প্রতিনিধি। ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ে চলছে আলোচনা। ইতিমধ্যে নির্বাচন কমিশন অংশীজনদের সঙ্গে আলাপ করেছে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ভোটের পরিবেশের উন্নয়ন ও ইসির শক্ত ভূমিকা নেয়ার বিষয়টি উঠে এসেছে। ধারাবাহিক সংলাপের মধ্যে এবার আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা করছে ইসি। এই মুহূর্তে সেখানকার খবর জানাতে চলে যাচ্ছি সহকর্মী কাউসারা চৌধুরী কুমুর কাছে। কুমু, 13 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে নির্বাচন কমিশনের যে চলমান বৈঠকটি। এখানে আপনারা জানেন যে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি 4 কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন কমিশনের।
এবং রয়েছেন যেহেতু সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রতিনিধিরা সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তাদের মহাপরিচালকরা রয়েছেন, সিনিয়র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উপস্থিত রয়েছে। আসলে আজকের যে মূলত যে বৈঠকটি নির্বাচন নিয়ে যে প্রস্তুতি সভা, সেই প্রস্তুতি সভা কিন্তু প্রধান নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এটি প্রথম সভা। এবং মূলত নির্বাচন কমিশন, আমরা যেটুকু জানতে পেরেছি যে নির্বাচন কমিশন জানতে চাইবেন যে মাঠের পরিস্থিতি কেমন, কারণ সবচেয়ে বেশি শঙ্কায় রয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। নির্বাচন কমিশন বারবার বলেছে যে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি হবে এআই এর বাইরে যে চ্যালেঞ্জটি হবে সেটি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আসলে মূলত জানতে চায় যে সারা দেশের মাঠ পর্যায়ের কি অবস্থা, কোথাও কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা, এবং যদি কোথাও কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকে, আইনশৃঙ্খলা অবস্থার অবনতি থাকে, সেই ক্ষেত্রে সেগুলো কিভাবে সমাধান করা যায় সেই ধরনের পরামর্শ দিবেন এবং তারা মাঠ প্রশাসনের কাছ থেকে নেয়ার চেষ্টা করবে কমিশন। একই সাথে এর আগেও বলা হয়েছে সরকারের পক্ষ থেকে যে অস্ত্র উদ্ধারের যেসব অস্ত্র হচ্ছে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী কুমু। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনের মরদেহের ময়নাতদন্ত চলছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ ও ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন, জোবায়েদের গলার ডান পাশে ধারালো অস্ত্রের ক্ষত পাওয়া গেছে। সেখান থেকে রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে চিকিৎসকরা। দুপুরে নিহতের প্রথম জানাজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এদিকে হত্যার 8 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও মামলা হয়নি। রোববার বিকেলে পুরান ঢাকার আরমারিটোলায় টিউশনি করাতে গিয়ে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ। সিসিটিভি ফুটেজে দুজনকে হত্যার পর পালাতে দেখা যায়। পরে আটক করা হয় জোবায়েদের ছাত্রীকে। প্রেম ঘটিত কারণে হত্যা বলে ধারণা করছে পুলিশ। এই মুহূর্তে মিডফোর্ড হাসপাতালে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাসুদ, এই মুহূর্তে আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে। এখানে সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেনের যে মরদেহ সেটির ময়নাতদন্ত করছে চিকিৎসকরা। পুলিশের সুরাতাহাল রিপোর্ট এবং চিকিৎসকদের সাথে কথা বলে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে তার যে মৃত্যুর কারণ সেটি হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার গলার ডান পাশে একটি ধারালো অস্ত্র দিয়ে গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে এবং সেই চিহ্ন থেকে মূলত সে মারা গেছে বলে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে। তো ময়নাতদন্তের পর মরদেহটি এখান থেকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। পরিবারের সদস্যরা অপেক্ষায় আছেন এবং তার সহপাঠীরা অপেক্ষায় আছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তাদের ক্যাম্পাসে 12টার পরে ময়নাতদন্ত শেষ হওয়ার পরে মরদেহ হস্তান্তর করার পরে এখান থেকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেটি হওয়ার পরে তার গ্রামের বাড়িতে মরদেহটি দাফনের কাজ সম্পন্ন করা হবে। তো এর আগ পর্যন্ত গতকালকে রাতে আমরা দেখেছিলাম যে এই যে হত্যা, এর হত্যার প্রতিবাদে যারা জড়িত তাদের গ্রেফতারের দাবি জানিয়ে একটি আলটিমেটাম দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠীরা। সেটি ছিল বেলা 12টায় বংশাল থানা ঘেরাও। আমরা সকাল থেকে সেখানে অবস্থান নিয়েছিলাম। তো তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা পুলিশের কাছ থেকে আশ্বস্ত হয়েছে 24 ঘন্টা তারা সময় দিয়েছে পুলিশকে। সেই 24 ঘন্টার মধ্যে যদি পুলিশ আসামিকেদের ধরতে না পারে তাহলে তারা তাদের কর্মসূচি আবার দিবে। আর যেহেতু জানাজা আছে, জানাজাটি অনুষ্ঠিত হওয়ার পরবর্তীতে তারা গণমাধ্যমের সাথে আরও বেশি বিস্তারিত কথা বলবে। পুলিশের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলেছে যে ঘটনাস্থলের যে আশপাশে যে সকল সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো তারা ইতিমধ্যে জব্দ করেছে এবং একাধিক বিষয় তারা সামনে এনেছে। তো নতুন একটি তথ্য যেটি আমাদেরকে দিয়েছে সেটি হচ্ছে যে এই ঘটনায় প্রথমে আমরা ভেবেছিলাম হয়তোবা হত্যার যে মিশন, সেই মিশনে 2 জন অংশগ্রহণ করেছিল। তো পুলিশের কাছ থেকে আমরা জানতে পেরেছি সেই হত্যায় 3 জন অংশগ্রহণ করেছিল। তো সব মিলিয়ে তাদের গ্রেপ্তারের বিষয়ে তারা অনেক অগ্রগতি রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আর মামলার একটি লিখিত অভিযোগ পুলিশের কাছে দেয়া হয়েছে এবং সেটি দ্রুততম সময়ে মামলা আকারে গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গ থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে।
বেতন ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা সমাবেশে যোগ দেন। এ সময় বক্তারা বলেন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধির 3 দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফিরবেন না তারা। এদিকে শিক্ষকদের কর্মসূচিতে একাত্মতা জানিয়ে আজ শহীদ মিনারে বিএনপির একটি প্রতিনিধি দলের আসার কথা রয়েছে। এর আগে রোববার সরকারের 5% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপনের বিরুদ্ধে শিক্ষকদের ভুখা মিছিল হাইকোর্টের মাজার গেট এলাকায় আটকে দেয় পুলিশ। 5% নামক আরেকটি প্রজ্ঞাপন দেওয়া হলো, এটিকেও আমরা শিক্ষক সমাজ ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি। দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, দেশের আপামর জনসাধারণ, শিক্ষক কর্মচারী, অভিভাবক, ছাত্রছাত্রী সকলেই যেহেতু আমাদের এই দাবির সঙ্গে একমত, তাহলে কেন আমাদের এই দাবিটা মেনে নেওয়া হচ্ছে না? সময় সংবাদে আরও থাকছে। 10 বছরই অকেজো বরিশাল মহানগরের 4 শতাধিক সিসিটিভি ক্যামেরা, কেবল সহ চুরি 70টিরও বেশি, নিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী। শাহজালাল বিমানবন্দরের আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। চলে যাচ্ছি তার কাছে। মেঘ, তৃতীয় দিনের মতো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটির কার্যক্রম কিন্তু এখনও পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং আমরা সকাল থেকে এই কার্গো ভিলেজের ঠিক পিছনের যে অংশটুকু রয়েছে অর্থাৎ 8 নম্বর গেটের আমরা অবস্থান করছি, এবং এখানে যে পার্কিং জোন রয়েছে সেই পার্কিং জোনের সামনে আমরা দেখতে পাচ্ছি যে গুলিস্তানের ফায়ার স্টেশনের সকাল থেকে প্রায় 3টি গাড়ি আমরা এখান থেকে লক্ষ্য করতে পেরেছি, এবং তারা এখান থেকে বেশ কিছু কার্যক্রম এখানে পরিচালনা করছেন, এবং ভিতরেও বেশ কয়েকটি ইউনিট, ফায়ার সার্ভিসে বেশ কয়েকটি ইউনিট কিন্তু রয়েছে এবং তারাও কিন্তু কার্যক্রম পরিচালনা করছেন। সেই সঙ্গে আমরা দেখছি যে এই 8 নম্বর গেটের সামনের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে ফায়ার সার্ভিসের গাড়ির পাশাপাশি যে বিমান সিকিউরিটি রয়েছে এবং আনসার সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, তারা অনেকটাই সতর্ক অবস্থানে রয়েছেন। এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে মূলত এই অগ্নিকাণ্ডের সময় কিন্তু ভবনে যেহেতু কেমিক্যাল ছিল, তাই অগ্নিকাণ্ডের পরবর্তী দুর্ঘটনা যেন না ঘটে সেটাই পর্যবেক্ষণে কাজ করছেন এখানকার ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং সেই সঙ্গে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি যে অগ্নিকাণ্ডের যে ভয়াবহ ছাপ সেটিও কিন্তু আমরা এখন পর্যন্ত এই যে দেয়ালের যে অংশ, পিছনের যে দেয়ালের অংশ অর্থাৎ উত্তর দিক থেকে যদি আমরা আসি সেই কালো ছাপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। একটু জানিয়ে রাখতে চাই যে বিদেশ থেকে যে সকল পণ্য আমদানি করার পর মূলত এই কার্গো ভিলেজে রাখা হতো সেটি কিন্তু এখন কার্যক্রম কিন্তু এই কার্গো ভিলেজে কিন্তু বন্ধ রয়েছে সাময়িকভাবে, এবং সেই সঙ্গে আমদানির যে কার্যক্রম সেটি এখন 8 নম্বর গেটের পাশে অর্থাৎ 9 নম্বর গেটেই কিন্তু সেই কার্যক্রম চলছে। গতকাল সকাল 10টা থেকে এই কার্যক্রম বিকেল 5টা নাগাদ চলেছিল, এবং সেই সঙ্গে আজও কিন্তু একই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই কার্যক্রম চলছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুনের ঘটনায় 7 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমিটিকে আগামী 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতেও কিন্তু বলা হয়েছে। এবং সেই সঙ্গে কমিটির কাজের ধরনের ব্যাপারে যদি একটু বলতে যাই, চিহ্নিতকরণ, ক্ষয়ক্ষতি নির্ধারণ, অগ্নিকাণ্ডের দায় দায়িত্ব চিহ্নিত করা, ভবিষ্যতে অগ্নিকাণ্ডে প্রতিরোধের যে ব্যবস্থা সেটিও কিন্তু তারা করবে। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা দেখি যে প্রতি বছরে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এই বিমানবন্দর স্টেশনে তারা কিন্তু বিভিন্ন মহড়া করে থাকে। সেই জায়গা থেকে জনমতে প্রশ্ন উঠেছে অগ্নিকাণ্ডে ঘটনার দিন সেদিন কি এমন হয়েছিল যে ফায়ার সার্ভিস সেটি সাথে সাথে নির্বাপন করতে পারেনি। প্রায় 27 ঘন্টার ব্যবধানে কিন্তু এই অগ্নিকাণ্ড তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তো সবকিছু মিলে এখান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই যে কার্গো ভিলেজ রয়েছে ঠিক এর 8 নম্বর গেটের একদম সামনের যে গেটটি রয়েছে এখান শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান মেঘ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে দেশের কৃষিতে। এবার যেমন বর্ষার শেষে বেশি বৃষ্টিপাতে ব্যাহত হয়েছে সবজি চাষ, ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। শুধু তাই নয়, জেগেছে শীতকালীন সবজি সরবরাহ সংকটের আশঙ্কাও। এ অবস্থায় খরা বর্ষার পরিবর্তনকে সামনে রেখে নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের পরামর্শ আবহাওয়াবিদদের। আর ততদিনে কৃষককে বাঁচিয়ে রাখতে ভর্তুকি সহায়তার তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ ঘুরে এসে রিপোর্ট করেছেন ফরহাদুর রহমান। প্রাণ প্রকৃতির জন্য আশীর্বাদ হিসেবে বিবেচিত হয় বৃষ্টি, তবে এই বৃষ্টি আবার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কখনো কখনো, ভাসিয়ে নেয় কৃষকের ফসল, জীবিকা।
মানিকগঞ্জের কৃষক রশিদের জন্য এবার দুর্ভাগ্য বয়ে এনেছে বর্ষার শেষ ভাগের অতিবৃষ্টি। 40% জমি থেকে গত বছর প্রায় 50,000 টাকার পোশাক বিক্রি করলেও এবার 5 থেকে 10,000 টাকাও পাবেন কিনা তা নিয়েও আছে শঙ্কা। এর মধ্যে ফরিদ গেছে 12টা, 600 টাকার ফরিদের দাম গেছে, টোটাল 30-32 হাজার টাকা খরচ গেছে 650 লইয়া। এখন পর্যন্ত এই যে 5,000 টাকা, যদি ভালো হইতো তো পাইকারে 40-50 হাজার টাকা লইয়ে দিত। শাক বুনছিলাম, আবার লাল শাক বুনছি, মূলা বুনছিলাম, পটল বুনছিলাম, সবই তো মার খেয়েছি। শুধু মানিকগঞ্জ নয়, সারা দেশে এবারের আশ্বিনের বৃষ্টি ভুগিয়েছে কৃষকদের। শীতের আগাম সবজির বাড়তি লাভের আশায় গড়ে বালি। এটা ফার্স্ট আমি পটল লাগাইছিলাম। পটল কিছুদিন পরে গাছে ওইটাই জাংলার উপরে উঠছে, উঠার পরে বৃষ্টির কারণে ওই গাছ সব মারা গেছে। তারপরে এই দুন্দুল লাগাইছি, এই দুন্দুলকে এখন দুন্দুলও শেষ। তারপরে লাগাইছি বটবড়ি লাগাইছি, এটার পরে এটাও শেষ। আমার বয়সে আমি এমন বৃষ্টি দেয়নি, আর সব বৃষ্টি বেশি হয়েছে, 7 দিন 5 দিন হয়েছে, কিন্তু 6 মাসের বৃষ্টি আমি দেয়নি, একটা দিন আপনার কামাই যায় না। বৃষ্টির কারণে, পানি জমাটের কারণে আমরা করতে পারতেছি না। আর সামনে আমরা যেই পরিস্থিতি দেখতেছি, আমরা ঢাকা শহরে আপনার চাইরানি শাকসবজিও পাঠাইতে পারব না। আবহাওয়াবিদেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে কয়েক বছর ধরেই বর্ষার শেষ দিকের বৃষ্টির পরিমাণ বাড়ছে। গ্লোবালি যে ইফেক্ট হয়েছে, এর সাথে আমাদের দেশে একটা লোকালাইজ একটা বর্ধন ইম্প্যাক্ট রয়েছে। বর্ষার শেষের দিকে বৃষ্টির প্যাটার্ন চেঞ্জ হয়েছে, অর্থাৎ বৃষ্টিটা বেড়ে যাচ্ছে। ইদানিং দেখা যাচ্ছে যে বর্ষার শেষের দিকে যেই সময় মাঠে প্রচুর শাকসবজি লাগানোর সময় থাকে, এবং এটাই গত কয়েক বছর থেকে এই ধরনের একটা চেঞ্জ আসছে। বদলে যাওয়া জলবায়ুর মধ্যে কৃষকদের টিকিয়ে রাখতে সরকারি সহায়তার তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। রয়েছে গবেষণা বাড়ানোর পরামর্শ। সরকারকে এদিকে দৃষ্টি দিতে হবে। যারা ক্ষতিগ্রস্ত কৃষক, তাদের তালিকা ইতিমধ্যে তৈরি করতে হবে। কার কি ক্ষতি, সে ক্ষতি নিরূপণ করে তাদেরকে আর্থিক সহায়তা, কৃষি উপকরণের সহায়তা, ঋণের সহায়তা প্রদানের ব্যবস্থা করবে। আবহাওয়া অফিস বলছে, চলতি বছর অক্টোবরের শেষে বিদায় নেবে বর্ষা মৌসুম। তবে নভেম্বরেও হতে পারে স্বল্প ও মাঝারি বৃষ্টি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। হাসিনা ও কামালের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। সরাসরি যাচ্ছি সেখানে। And everything was within your grip, under your control. Right, my lordship. এই যে দুটো দিক, আপনি কোন দিকে আপনার মনটাকে ডাইভার্ট করবেন, আপনি সিদ্ধান্ত কোন দিকে নেবেন, ইট ইজ আপ টু ইউ। আপনি ট্রাইব্যুনাল হিসাবে যে কথা বলেছেন, আমি সেটাকে ডিসএগ্রি করছি না বা আমি অসম্মানও জানাচ্ছি না। আপনার কথার উপরে সম্মান জানিয়ে আমি বলতে চাই যে যদি ইন্টারফেয়ার করে, এখন প্রাইম মিনিস্টার যে ইন্টারফেয়ার করেছে এরকম কোনো ডকুমেন্টস আছে, আসছে? আপনি যেটা বলেছেন সেটা অনুমান ভিত্তিক, মাননীয় আদালত যেটা বলেছেন অনুমান ভিত্তিক। আমি সেটা বলেছি। পার্ডন মাই লর্ডশিপ, প্রাইম মিনিস্টার ইন্টারফেয়ার করে নাই, আপনি সেটা বলেন। সেটাই তো বলতেছি, প্রাইম মিনিস্টার ইন্টারফেয়ার করে নাই, মাননীয় ট্রাইব্যুনাল যে কথা বলেছেন, ইনফ্লুয়েন্স করা যায় না, কারণ সব ম্যাটার্স গভর্নমেন্টের হাতে। এই যে আমরা এখন মামলা করছি, প্রসিকিউশন সাইড যদি অফ থাকে, উই ক্যান নট প্রসিড এট অল। সুতরাং ম্যাটেরিয়ালস সব গভর্নমেন্টের হাতে। অল দি সুইচ আর আন্ডার দি ফিঙ্গার্স অফ দি গভর্নমেন্ট। তাহলে কি ধরে নেব মাই লর্ডশিপের সঙ্গে এই কথার সঙ্গে একমত পোষণ করে আমি ধরে নেব যে এই বিচার, এই যে মানে রাষ্ট্র যা চাবে তাই হবে? তাহলে মাননীয় আদালত ট্রাইব্যুনাল এই কথা হবে না, মাই ট্রাইব্যুনালের কথা প্রেক্ষাপটে লিসেন টু মি। রাষ্ট্রের হাতে সুইচ গুলি আছে, হ্যাঁ আছে, অনেকগুলো সুইচ আছে যেগুলো টিপ দিয়ে বন্ধ করে ফেলা যায়। জি, ডু ইউ এগ্রি? তাহলে আমরাও ধরে নিতে পারি এই কথার প্রেক্ষাপটে যে বর্তমান সরকার বা রাষ্ট্র সেই সুইচগুলির কোনটা ব্যবহার করতেও পারে না ট্রাইব্যুনাল বিচারের ক্ষেত্রে। এইখানে আমি বলছি করলে করতেও পারে। আমার গাড়ি বন্ধ করে দেয়, আমার সিকিউরিটি বন্ধ করে দেয়, আমি কোর্টে আসতে পারবো না, তাহলে তুমি প্রসিড। রাষ্ট্র যদি ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়, হাউ ক্যান ইউ প্রসিড? ইন্টারনেট বন্ধ। রাষ্ট্র যদি আপনাকে আটকিয়ে রাখতে পারে, রাষ্ট্রের হাতে ব্যবস্থা আছে। আমি অস্বীকার করছি। জাজমেন্টের প্রশ্ন যখন আসবে, দেন উই উইল নট কেয়ার গভর্নমেন্ট। কিন্তু আঞ্জাম আয়োজন গভর্নমেন্টকে করে দিতে হবে। আয়োজন করে দিতে হবে। মাল মশলা সব গভর্নমেন্টের হাতে।
কিন্তু যখন গভর্নমেন্টের আপনার কাছে যখন বিচারের জন্য চলে আসে তখন আর গভর্নমেন্টের সেখান থেকে কিছু আপনি সব মেটেরিয়ালস দেওয়ার পরে আমার কাছে যখন চলে আসবে then we will not care government. রাইট তো এখানেও তো তাই হয়েছে, এখানেও তো তাই, এখানে তো সমস্ত কিছু বিচার বিভাগের উপরে, সেখানে তো গভর্নমেন্টের কিছু করার ছিল না। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জনতা ব্যাংক থেকে ঋণের নামে 1130 কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 26 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। চার্জশিটে বলা হয়েছে, যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে এনএনটেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে শর্ত শিথিল করে ঋণ দেওয়া হয়। তদন্তে বেরিয়ে এসেছে ঋণের নামে 531 কোটি 43 লাখ টাকা আত্মসাৎ করা হয়, যা সুদে আসলে বর্তমানে দাঁড়িয়েছে 1130 কোটি 18 লাখ টাকা। অন্য আসামিদের মধ্যে রয়েছেন এনএনটেক গ্রুপের চেয়ারম্যান ইউনুস বাদল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি, সাবেক নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ সহ মোট 26 জন। 10 বছরে অকেজো বরিশাল মহানগরে স্থাপন করা সিটি কর্পোরেশনের 4 শতাধিক সিসিটিভি ক্যামেরা। এর মধ্যে কেবল সহ চুরি হয়েছে 70টিরও বেশি, অথচ জানে না কর্তৃপক্ষ। বর্তমানে এসবের কোনো কার্যকারিতা না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী। বাধ্য হয়ে 250-এর বেশি ক্যামেরা স্থাপন করলেও তা পর্যাপ্ত নয় বলছে মহানগর পুলিশ। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। পরিসংখ্যান বলছে বরিশাল বিভাগ জুড়েই হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি সবই বেড়েই চলছে। যদিও বা আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী সিসি ক্যামেরা বসিয়ে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু অধিকাংশ সিসি ক্যামেরাই এখন অচল হয়ে পড়ে। 2015-16 অর্থ বছরে বরিশাল শহরের 58টি স্থানে 416টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সিটি কর্পোরেশন, কিন্তু বর্তমানে একটিও সচল নেই। কেবল সহ চুরি হয়ে গেছে 70টিরও বেশি ক্যামেরা। নগরের চিত্র পর্যবেক্ষণ ও অপরাধী শনাক্তে ক্যামেরাগুলো বেশি ব্যবহার করা হতো। বর্তমানে এসবের কোনো কার্যকারিতা না থাকায় নিরাপত্তা শঙ্কায় নগরবাসী। আমাদের যদি ক্যামেরা চালু থাকে তো দুর্ঘটনা আমরা ক্যামেরার মধ্যে দেখতে পারলাম যে কে এই দুর্ঘটনা ঘটাইছে। সিসি ক্যামেরা যদি সচল থাকতো তাহলে নিরিবিলি রাত্রে গাড়ি আমরা চালাইতে পারি। এই ক্যামেরাগুলো যদি সচল থাকতো তাহলে হচ্ছে আমাদেরই উপকার হইতো, কারণ রাস্তায় অকারেন্স যে কোনো সময় হইতে পারে। তবে কি কারণে ক্যামেরাগুলো সংস্কার করা হয়নি তা জানে না সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বর্তমানে আর্থিক সংকটের জন্য নতুন ক্যামেরাও স্থাপন করা সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্টরা। টাকা পয়সা একটু ঘাটতি আছে, যার জন্য আমরা এগোতে পারছি না, অর্থাৎ পর্যায়ক্রমে আমরা আর্থিক সামর্থ্যর প্রেক্ষিতে আমরা সামনের দিকে এগোবো আর কি। সিটি কর্পোরেশনের স্থাপিত ক্যামেরা অকেজো হওয়ায় শহরের 2 শতাধিক স্থানে গত 5 বছরে 260টিরও বেশি ক্যামেরা স্থাপন করে মহানগর পুলিশ। তবে নিরাপত্তা নিশ্চিতে আরও সিসিটিভি স্থাপন প্রয়োজন বলছেন নগর পুলিশ প্রধান। আরও কিছু ক্যামেরা আমাদের দরকার। আমরা সিটি কর্পোরেশন থেকে লিখিত চাইছিলাম যে আরও 50টা ক্যামেরা দেন, তারা দেয়নি। আর এই আমাদের যে ক্যামেরা যেগুলো আছে এগুলো আমি মোটামুটি আমাদের সচল আছে, যেমন আর অচল হলে আমরা ঠিক করি। নগরীতে সিসিটিভি স্থাপনে বরিশাল সিটি কর্পোরেশন ব্যয় করে 2.5 কোটি টাকা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সময় সংবাদে আরও থাকছে, নারী ওয়ানডে বিশ্বকাপে আজ বাংলাদেশের শ্রীলঙ্কা পরীক্ষা। সেমিফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বিকেলে মাঠে নামবে জ্যোতির দল। 3 মাসের প্রকল্প শেষ হয়নি প্রায় 2.5 বছরেও। সরকার পতনের পর পিরোজপুরের তারাবুনিয়া গার্ডার সেতুর কাজ শেষ না করেই পালিয়েছে ঠিকাদার। এতে ভোগান্তিতে পিরোজপুরের নাজিরপুর ও বাগেরহাটের চিতলমারী উপজেলার 1 লাখের বেশি মানুষ। প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগ ওঠায় তদন্ত চলছে বলে জানায় উপজেলা প্রশাসন। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদীর তীরে নির্মাণ করা হয়েছে সেতুর অ্যাপার্টমেন্ট, 2 পাশে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী, মরিচা ধরেছে রডগুলোতে। পিরোজপুরের নাজিরপুর ও বাগেরহাটের চিতলমারী উপজেলার সংযোগস্থল তারাবুনিয়ার এলাকার বলেশ্বর নদীতে 2023 সালের মার্চে পাকা সেতু নির্মাণ শুরু হয়, যা শেষ হওয়ার কথা ছিল 3 মাসের মধ্যে। অথচ মেয়াদ শেষ হওয়ার প্রায় 2.5 বছরে নির্মাণ হয়েছে মাত্র 2টি অ্যাপার্টমেন্ট। এলাকাবাসী বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল এর মালিক ছিল বিগত সরকারের মন্ত্রী সম রেজল করিমের ঘনিষ্ঠ। মন্ত্রীর প্রভাবে নিজেদের ইচ্ছে মতো কাজ করছে তারা।
সালের ৫ আগস্ট সরকার পতন হলে ঠিকাদার পালিয়ে যায়। এদিকে সেতু নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে ২ উপজেলার ১ লাখের বেশি মানুষ। খুলনা জেলা, বরিশাল জেলা অন্তত কোন রকম ৬০-৭০টা গ্রাম আছে। এই হিন্দি সমস্ত কিছু তরকারি, মাছ, ছাগল তাও এইখান থেকে পার হয়। আওয়ামী লীগ সরকার থাকতে মন্ত্রী আমাদের সমারে জাউল করিম, তার ভাই করছে কাজটা। এখন দীর্ঘদিন ফেলানো রয়েছে, তারা তো নাই এলাকায়, দেশে নাই। স্কুলে যাতায়াতে আসতে সমস্যা হয়, পানি তলিয়ে গেলে তখন আমাদের ব্রিজটা তলায় যায়, আমরা হাঁটাচলায় করতে পারি না। কয়েকদিন পর পর এই ব্রিজটা হয়ে যায়, মানে ভাঙে যায়, আবার মেরামত করতে সমস্যা হয়। যদি ব্রিজটা হতো তাহলে আমাদের খুবই উপকার হতো। নাজিরপুর উপজেলা প্রশাসন বলছে প্রকল্পটি দুর্নীতির অভিযোগ রয়েছে, এই কারণে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে থেমে থাকা প্রকল্পগুলোর তালিকা স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। এ বিষয়ে এলজিইডির উপজেলা বা জেলা অফিসের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দুর্নীতির অভিযোগ যেই প্রকল্পগুলোতে রয়েছে সেই প্রকল্পগুলোতে আপাতত বরাদ্দ স্থগিত রয়েছে। এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ সমাধান আশা করছি খুব দ্রুত সম্ভব হবে। প্রকল্পগুলো আবার সেখানে পুনরায় বরাদ্দ দেওয়া হবে। ৩৫ মিটার দীর্ঘ তারাবুনিয়ার গার্ডার সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় ৩,৫১,১৪,০০০ টাকা। সময় সংবাদ, পিরোজপুর। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝালকাঠি পৌরসভার গুরুত্বপূর্ণ ১৬টি সড়ক। পৌরবাসীর অভিযোগ, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও মিলছে না সমাধান। এতে চরম ভোগান্তিতে আছেন তারা। শিগগিরই সড়ক সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। পলাশের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, বেশিরভাগ অংশের কার্পেটিং উঠে গেছে। বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা ঝালকাঠি পৌরসভার গুরুত্বপূর্ণ ১৬টি সড়কের। ছোট বড় গর্ত সৃষ্টি হয়ে অনেক অংশ চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। পৌরবাসী বলছেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও মিলছে না সমাধান। এতে চরম ভোগান্তিতে আছেন তারা। অনেক রাস্তায় আছে যে আমরা রিক্সা নিয়ে না, কি জন্য রাস্তাটা এত খারাপ, হাইটে দিতে হয়। আমরা বহুবার প্রশাসনের শরণাপন্ন হয়েছি, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। এরকম রাস্তা ৩ সাইডে, এতে গাড়ি ঘোড়ার 2 সপ্তাহের মধ্যে লিক হয়। এখানেরটাই এই অবস্থা। তারপর ভিতরে বহু রাস্তা আছে যে রাস্তা চলাচলের কোনো উপযোগী নাই মানুষের। পৌরসভার কোনো সুবিধা থেকে, বিশেষ করে রাস্তার সুবিধা থেকে আমরা পুরোপুরি বঞ্চিত। মানুষ চলাচল করে, এদিকে আসতে চায় না, রিক্সাওয়ালা আসতে চায় না। পৌরসভা কর্তৃপক্ষ বলছে, এর মধ্যে 5টি সড়কের জন্য বরাদ্দ এসেছে। পর্যায়ক্রমে সব সড়কের সংস্কারের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আমাদের প্রত্যেকটা রাস্তায় আমাদের সিটিসিআরপি প্রকল্পের প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় ফেজে এটা অ্যাপ্রুভড করা আছে। ইতিমধ্যে প্রথম পর্যায়ের কাজ 5টি রাস্তার কাজ শেষ পর্যায়ে আছে, দ্বিতীয় পর্যায়ে 3টি এবং সর্বশেষ পর্যায়ে আমরা 8টি। 11টি রাস্তা হয়ে গেলে এই শহরে আসলে আর কোনো রাস্তা ব্যবহার অনুপযোগী থাকবে না এবং জনগণের ভোগান্তি অনেকাংশেই লাঘব হবে। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে, সড়কের বেহাল দশার কারণে ভোগান্তিতে আছেন পৌরসভার 50,000 বাসিন্দা। সময় সংবাদ, ঝালকাঠি। ট্রেইলে জিপিএ 5 উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিয়ন্ত্রণ করে, তারাই পথ তৈরি করে অথবা পথ নষ্ট করে। এটাই হচ্ছে প্রকৃতির, রাজনীতির, ইতিহাসের নিয়ম। যেই জন্য দেখা যায় যে অনেক সময় কোন রাজনৈতিক নেতা তিনি একটা জাতিকে অত্যন্ত উচ্চ শিখরে নিয়ে যান, আবার কখনো কখনো কোন রাজনৈতিক নেতা তিনি জাতিকে একেবারে নিচে নিয়ে চলে যান। এইখানেই রাজনৈতিক নেতা, রাজনীতির যে বৈশিষ্ট্য, যে সত্যিকার অর্থেই কারা রাজনীতিকে সমৃদ্ধ করতে চান জ্ঞানে, গরিমায়, আর কারা রাজনীতিকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করতে চান। এনি প্রবলেম আপনাদের নাকি? অনেক কষ্টে কথা বলতে হচ্ছে ভাই, প্লিজ। গলায় খুব কষ্ট হচ্ছে আমার, একটু 2-4টে কথা আসছে, না বললে তো আপনার আমাদের হীরা আমার উপর রাগ করবেন। আজকে আমি একটা কথা বলি, আমি এসএসসির ফার্স্ট ব্যাচ 1963 সালে এসএসসি পাস করেছি। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে আমার যে অভিজ্ঞতা,
এই অভিজ্ঞতাটা একটা সমৃদ্ধ অভিজ্ঞতা। আমি দীর্ঘ 18 বছর শিক্ষকতা জীবনে ছিলাম এবং বিভিন্ন বৈচিত্র্যময় কাজেও আমি ছিলাম। রাজনীতিতে আমার বয়স প্রায় অ্যারাউন্ড 37। রাজনীতিতে আসার কারণ আমার দুটো। একটি হচ্ছে যে আমার পারিবারিকভাবে রাজনীতিতে আমাদের একটা কম্পালশন আছে পলিটিক্সে আসার, আর দ্বিতীয়ত আমার ছাত্র জীবনে আমি অত্যন্ত উঁচু দরের রাজনীতিবিদদের সঙ্গে পরিচিত হবার সৌভাগ্য আমার হয়েছিল। তখন যে ছাত্র রাজনীতি ছিল, সেই ছাত্র রাজনীতিতে সমস্ত মেধাবী ছাত্ররা বিচরণ করত, যাদের নাম এখন বললে তোমরা অনেকেই চিনবে না, চেনার কথা নয়, কিন্তু তখন তারা ডমিনেট করত ইন্টেলেকচুয়াল অ্যারেনাকে। আমি আজকে প্রাণ দিয়ে অন্তর দিয়ে শ্রদ্ধা জানাতে চাই আমার সেই সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদের, সন্তানদের, যারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে। আমি আজকে এই তোমাদের সামনে আর একজন মহান মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যিনি স্বাধীনতার ঘোষণা করে আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিলেন। শহীদ। সরাসরি যুক্ত ছিলাম কাকরাইল থেকে। বিএনপি মহাসচিবের বক্তব্যের বাকি অংশ দেখতে সরাসরি ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে শেষ হয়েছে সোশ্যাল ক্যাম্প 12-এর চূড়ান্ত পর্ব। দীর্ঘ প্রস্তুতি ও একাধিক পর্ব অতিক্রমের পর এবারের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় এক উৎফুল্ল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে। প্রথম রাউন্ডে অংশগ্রহণ করা 624 দলের মধ্য থেকে কঠোর প্রতিযোগিতার মাধ্যমে মাত্র 6টি দল জায়গা করে নেয় ফাইনাল রাউন্ডে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। এই আয়োজনের সময় টিভি মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন। দেশের বাইরের খবর। দফায় দফায় হামলার পর যুদ্ধবিরতি পুনর্কার্যকরের ঘোষণা দিল দখলদার ইসরায়েল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আটকে দেওয়া হচ্ছে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশও। এদিকে গাজার খান ইউনিস, দেইর আল বালাহ ও মধ্যাঞ্চলে একযোগে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 42 ফিলিস্তিনি। স্থানীয় সময় রোববার সকালে গাজার খান ইউনিস এলাকায় একের পর এক বিমান হামলায় আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। হাসপাতাল সূত্রে জানা যায়, ইসরায়েলি গোলাবর্ষণ ও বিমান হামলায় নিহত হয়েছেন অনেকে। আহতদের দ্রুত নাসের হাসপাতালে নেওয়া হয়। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানান চিকিৎসকরা। গাজা উপত্যকার নুসাইরাত, খান ইউনিস, রাফা ও আল জাওয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র অভিজাত শাখা আল কাশেম ব্রিগেডের কমান্ডার সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানায় আল আউদা হাসপাতাল। এছাড়া মধ্য গাজার এক আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে মিডিয়া প্রোডাকশন কোম্পানির ভ্যান ও সম্প্রচার সরঞ্জাম। নিহত হন কোম্পানির একজন সম্প্রচার প্রকৌশলী ও তার শিশু সন্তান। সহকর্মীরা জানান, এলাকাটি ছিল সম্পূর্ণ বেসামরিক, যেখানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের টিম কাজ করছিল। হামলার নিন্দা জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোও। ইসরায়েলি সেনাদের ওপর হামলার জবাবে এই অভিযান বলে দাবি করছে তেল আবিব। সেনাদের ওপর এ হামলার প্রতিবাদে হামাসকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য মতে ত্রাণবাহী ট্রাক প্রবেশও আটকে দেওয়া হয়েছে গাজায়। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি অস্বীকার করেছে হামাস। এরই মধ্যে ইসরায়েল সফর একদিন স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে হামলার কয়েক ঘণ্টা পর যুদ্ধবিরতি পুনঃ কার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় সিরিজ হামলার পর হামাসের ভঙ্গ করা যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। 3 বছর মেয়াদে 5 লাখ শ্রমিক নেবে ইতালি। স্পন্সর ভিসার মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী 23 অক্টোবর থেকে। ক্লিক ডে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। প্রতিবারের মতো এবারও দালাল চক্র সক্রিয়, তাই বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালি প্রবাসীরা। হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট।
বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে এবার ৩ বছর মেয়াদী ৫ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্পন্সর ভিসায় শ্রমিক নেওয়ার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ২৩ অক্টোবর থেকে। বিশ্বের নন ইউরোপিয়ান ৩৮টি দেশ থেকে কর্মী নেবে ইতালি সরকার। ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আগাম ফর্ম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। অন্যান্য বছরের চেয়ে এবার এই আবেদন প্রক্রিয়ায় জটিল আইন প্রণয়ন করায় দক্ষ ব্যক্তি এবং সঠিক মালিক ছাড়া আবেদন করা অনেকটাই কঠিন। তবে দালাল চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দালাল থেকে সাবধান থাকবেন, কারণ এই দেশের গভর্নমেন্ট জর্জা মেলোনি অত্যন্ত কঠিন আইন করছে যে মালিকদের ব্যাপারে, মালিকদের প্রত্যেক মালিকের ডকুমেন্ট 100% ওকে থাকলে ভিসা দিবে, না হলে দিবে না। ভালো মানুষ, ভালো এজেন্সি হোক আর ভালো লোক যারা এগুলি কোয়ালিফাইড লোক, ওদেরকে ফলো করবেন, আদারওয়াইজ অন্য কাউকে বিশ্বাস করবেন না। ইতালিতে শ্রমিক ঘাটতি লেগে আছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩ বছরে ৪,৫২,০০০ এবং পরে কোটা বাড়িয়ে তা ৫ লাখের মতো করা হয়েছিল। ২০২৬ সালের জন্য আবেদনকারীদের ক্লিক ডে অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি। আগাম ফর্ম পূরণকারীরা ওই দিন সকাল ৯টায় ক্লিক করে তাদের আবেদন পাঠাতে পারবেন সুনির্দিষ্ট পোর্টালে। এবার স্বয়ংক্রিয়ভাবে মালিক এবং শ্রমিকের তথ্য যাচাই করে সঠিক ব্যক্তিদের ভিসার অনুমতিপত্র দেয়া হবে। ফলে বাংলাদেশিদের জন্য ঢাকায় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি। সময় সংবাদ। নারী ওয়ানডে বিশ্বকাপের খবর। সেমিফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। পাকিস্তানকে হারিয়ে আসরের শুরুটা দুর্দান্ত করলেও পরে টানা 4 হারে সেরা 4-এর রেস থেকে অনেকটা ছিটকে যায় নিগার সুলতানা জ্যোতির দল। টেবিলে তাদের অবস্থান 6 নম্বরে। ম্যাচ বাকি মাত্র 2টি, কিছুটা সম্ভাবনা বাঁচিয়ে রাখতে তাই এই ম্যাচে জিততেই হবে লাল সবুজের। যদিও ওয়ানডের পরিসংখ্যানে লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত 3 ম্যাচে কোনো জয়ের স্বাদ পায়নি টাইগ্রেস, তবে আসরে শ্রীলঙ্কার পার করছে খারাপ সময়। টেবিলে বাংলাদেশের পরই তাদের অবস্থান, 5 ম্যাচে জয় পায়নি একটিতেও। সেই হিসেবে এই ম্যাচে এগিয়ে থাকবে বাংলাদেশই। ভালো রান রেটে জিতলে সম্ভাবনা থাকবে নিউজিল্যান্ডকে হটিয়ে টেবিলের 5 নম্বরে উঠে আসার। তবে আসরে নিজেদের শেষ ম্যাচে নিগারদের ভারতের পক্ষে দিতে হবে কঠিন পরীক্ষা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গণভোট হলে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে সংসদ। জাতীয় নির্বাচনের দিন আয়োজনে কমবে খরচ, সই করবে বাকি দলগুলো, আসি বিএনপির নেতা সালাউদ্দিনের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার গলায় ধারালো অস্ত্রের ক্ষত, মিডফোর্ডে ময়নাতদন্ত, দুপুরে ক্যাম্পাসে হবে জানাজা। জড়িতরা গ্রেফতার না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ, 20% বাড়ি ভাড়া সহ ভাতা বাড়ানোর দাবিতে অনড় অবস্থান। দাবি আদায় ছাড়া রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। ইমন, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।